কেন দিবেন? আপনি যেরকম গাছ লাগাবেন তার থেকে ফল সেরকমই আশা করবেন। আপনি যদি তেঁতুল গাছ লাগান সেখান থেকে আম আশা করা বোকামি। আমরা যারা এদেশের বিগত দিনে 55 বছরে 12টি নির্বাচন দেখেছি, এই নির্বাচনের মাধ্যমে এদেশের যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশ আমাদেরকে সবসময় বলে যে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, বাংলাদেশ মোটেও গরিব রাষ্ট্র নয়। এই আল্লাহ তাআলা আমাদেরকে এই জমি দান করেছেন, নদী সমুদ্র দান করেছেন, পাহাড় দান করেছেন, খনিজ সম্পদ দান করেছেন, মানব সম্পদ দান করেছেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ গরিব হলো কিভাবে? বাংলাদেশের গরিব হওয়ার কারণ একমাত্র এদেশের জনগণ নয়, এদেশের শাসকরা। অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা এদেশের জনগণের সাথে উন্নয়নের নামে প্রতারণা করেছেন, তারা উন্নয়নের নামে হিপোক্রিসি করেছেন, উন্নয়নের নামে আমাদেরকে সাপ খেলা দেখিয়েছেন। গুলিস্তান যেরকম সাপ খেলা দেখে মানুষের পকেট কেটে নিয়ে যায়, এদেশে 12টি নির্বাচনে অতীতে যারাই ক্ষমতায় ছিলেন তারাই জনগণের সাথে বারবার ধোঁকা দিয়েছেন। আজকে বাংলাদেশের কোনো রিজার্ভ নাই, ব্যাংকগুলি খালি, অর্থনৈতিকভাবে মন্দা। এদেশের গরিব কৃষক শ্রমিক সকল খেটে খাওয়া মানুষ আজকে তাদের যে দৈনন্দিন ইনকাম যা প্রয়োজন, হাজার হাজার টাকা প্রয়োজন, কিন্তু তাদের ইনকাম হলো 500-700 টাকা। একজন গরিব দরিদ্র মানুষ সকালবেলায় শীতের মধ্যে কৃষিকাজে বের হয়, মাছ ধরতে বের হয়। একজন শ্রমিক তরকারি বিক্রি করার জন্য ভ্যান নিয়ে বের হয়। অটো শ্রমিকরা আমরা দেখি যে রাত 3টা-4টা ইলিশা নদীর ঘাটে কি শীতের মধ্যে কি মানবতর কষ্ট করেন তারা তাদের ছেলে মেয়েদের কাছে একটু ভালো খাবার ভালো পোশাক দেওয়ার জন্য। আর আমাদের যারা এমপি হন, মন্ত্রী হন, তারা আমাদের সাথে আমাদের জনগণের যিনি এমপি হবেন তার কাজ হলো রাষ্ট্রের জনগণের সকল অভিযোগ তিনি দেখবেন। তার খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো ঠিকভাবে পায় কিনা, এটা হলো জনগণের নেতা যিনি হন, এমপি হন, তিনি দেখবেন। তারা তো উল্টা দেখেনি না, বরং জনগণের জন্য যা বরাদ্দ হয়, উন্নয়নের নামে যত বরাদ্দ আসে তা কোনোদিন জনগণের সামনে তারা প্রকাশ করেন না। তাদের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দেন না, বরং তারা দলীয়করণ করেন, আত্মীয়করণ করেন। এলাকার এমপি মন্ত্রী যারা হন তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক থাকে না, তারা নেতার সাথে কথা বলতে পারেন না, দেখা করতে পারেন না। ভোলায় আজকে যারা এই যে নির্বাচন করতে আসছেন অনেকেই এসেছেন মাত্র 10-12 দিন আগে। এদেশের ভোলার জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের এই পার্থ ভাই, তিনি তো ভোলার ভোটারই না, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। 1800-তে তিনি নির্বাচন করেছিলেন ঢাকা, বলেছিলেন ভোলায় আমার যাওয়া লাগবে না। আজকে নির্বাচন, তিনি অতিথি হয়ে ভোলায় আসছেন, আমাদের গেস্ট অব অনার হয়ে। আপনি অতীতেও ভোলা এমপি ছিলেন, ভোলার জনগণের জন্য কি করেছেন সেটা বলেন, তারপর জনগণের কাছে ভোট চান। এই দ্বীপ জেলা নদী ভাঙ্গন কবলিত এলাকা, নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর হাজার হাজার ফ্যামিলি গৃহহীন হয়। ঐতিহ্যবাহী ফ্যামিলিগুলো, সাধারণ মানুষগুলো নদী ভাঙ্গনের কারণে মানবতর জীবনযাপন করে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়। তাদের জন্য কি করেছেন? বরং আপনার দলীয় লোকরা অবৈধ বালুমহল ব্যবহার করে এই দ্বীপ জেলার মানচিত্রকে ছোট করে দিয়েছে। আপনি 2013 সনে সংসদে বলেছিলেন ভোলায় নদী ভাঙ্গনের জন্য বরাদ্দ এটা বাতিল করতে হবে। কেন বলেছিলেন? বলেছেন যে আওয়ামী লীগ এই টাকা খেয়ে ফেলবে। আপনি ভোলার এমপি হয়েছেন, আপনি যদি ভোলার বরাদ্দ বজায় রাখতে পারেন তাহলে আপনি কেন এমপি হয়েছিলেন, কেন নেতা হয়েছিলেন? সুতরাং আপনাকে জনগণ এই জন্যই ভোট দিবে না, আপনি ভোলার বরাদ্দ ধরে রাখতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আপনার ওয়াইফও আজকে ভোলায় এসেছে, তারা কেউ ভোলার ভোটার না। আপনি তো আপনার মার্কায় ভোট দিতে পারবেন না। আপনি আজকে ভোলায় অন্য প্রার্থী ছিল, অন্যের উপর ভর করে আসছেন। ভোলাবাসী আপনাকে গ্রহণ করে নাই, ভোলাবাসী আমাদেরকে গ্রহণ করেছে। কেননা 2018 সনে আমি ভোলায় 2য় আসনে নির্বাচন করেছিলাম। ভোলার জনগণকে নিয়ে আমি ভোলা সেতু আন্দোলন করেছি, ভোলার গ্যাস ঘরে ঘরে গ্যাসের আন্দোলন করেছি,
বিডিএফ এর সভাপতি ভোলার এমন কোন উন্নয়নের অংশীদার, সেতু সচিব, সেতু উপদেষ্টার সাথে বৈঠক ঢাকা চট্টগ্রামে ভোলার উন্নয়ন নিয়ে করি নাই। ভোলাবাসী, সাংবাদিক সহ আপনারা যারা ইউটিউব ফেসবুক চালান তারা দেখেছেন আমি ভোলার উন্নয়নের সাথে আপনাদেরকে নিয়ে ছিলাম, আছি, থাকবো। আমি ভোলারবাসী ভোট দিবে, আমি এমপি হলে ভোলায় থাকবো, মাঝে মধ্যে ভোলা ঢাকায় যাব কাজে, আর অন্যরা আসছেন ভোট দিবে ভোলা, এমপি সাহেব থাকবেন ঢাকা। জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রাষ্ট্রের আমানত যিনি এমপি হবেন, লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু, যিনি এমপি হবেন তিনি যদি জনগণের আমানত রক্ষা না করেন, যিনি নেতা হন তার আমানতদারি না করলে তার ঈমান থাকে না। জনগণের নেতা হবেন, জনগণের নেতা হওয়া এত সহজ নয়। দ্বীপ জেলা ভোলায় 6 লাখ জনগণ, 4,06,000 ভোটার। এই জনগণের যদি আমানতদারি রক্ষা না করেন, আগামীতে যারা ছিলেন তারা কখনো রক্ষা করেন নাই। যদি রক্ষা করতেন তাহলে আজকে ভোলায় ঘরে ঘরে বেকার থাকতো না। কর্মজীবী মানুষ আজকে তাদের কোনো শ্রম নেই। আজকে দেখেন ভোলার মানুষের কি দুর্ভোগ, মানুষ আজকে এত বেকারত্ব। এখন সবাই যে যেখানে পারেন একটি অটো নিয়ে রাস্তায় নেমে যান। কারণ কি করবে, তাদের সন্তানের মুখের খাবার তুলে দিতে পারে না, স্ত্রীর তারা চিকিৎসা করতে পারে না। আজকে দ্বীপ জেলা ভোলায় 1991 সনে গ্যাস পাওয়া গেল, 35 বছর হলো। এই 35 বছরে যদি একটি করে কলকারখানা হতো 35টি হতো, 2টি হলে 70টি হতো। 70টি হলে এখানে লাখ লাখ লোকের কর্মসংস্থান হতো, যুবকরা বেকার থাকতো না। এই যে এখানকার মানুষ আজকে কোনো বেকার থাকতো না। আমরা গ্রামে গঞ্জে গেলে দেখি মানুষ অলস সময় কাটায় চায়ের দোকানে বসে। এটা এই ভোলার মানুষের দুর্ভাগ্য। কোন নেতা এমপি মন্ত্রী ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা করে নাই। আগামীতে যদি আমি এমপি হই, আল্লাহ তাআলা কবুল করে আপনারা ভোট দেন, আমার সর্বপ্রথম কাজ হবে স্থায়ী নদীবাঁধের ব্যবস্থা, খনিজ সম্পদকে রক্ষা করতে হবে, ভোলায় গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল করতে হবে। এই শিল্পাঞ্চল যদি করি, এই যে চর সময়া, মাঝিরহাট, এগুলো গ্যাসে ভরা, আল্লাহ তাআলা আমাদেরকে খনিজ সম্পদ দান করেছেন, তাহলে দ্বীপ জেলা ভোলার বেকারত্ব দূর হবে। ভোলায় অন্যান্য জেলার লোক আসবে, এখানে বাড়িঘর হবে, মানুষ বাড়িঘর ভাড়া দিয়ে তাদের ইনকাম, আয় উপার্জন বাড়বে। আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে ভোলার যে শস্য, খাদ্য, উদ্বৃত্ত থাকে, এগুলো ভোলার বাইরে রপ্তানি করলে কৃষকরা স্বাবলম্বী হবে। জেলেরা যদি, আমরা জেলেদের জন্য যদি মৎস্য সংরক্ষণ হিমাগার করি, তাহলে সেখানে মৎস্য রপ্তানি করে আমরা অর্থনৈতিকভাবে ভোলাকে স্বাবলম্বী করতে পারবো। ভোলায় আজকে চিকিৎসার সমস্যা, আমরা মেডিকেল কলেজ করব, ভোলা বরিশাল সেতু করব। আমরা দ্বীপ জেলা ভোলাকে একটি পর্যটন নগরী করতে পারলে কক্সবাজারের পরে এটা হবে দ্বিতীয় ট্যুরিজম এরিয়া, এবং এই এলাকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। প্রিয় উপস্থিতি, ভোট একটি আমানত। এখন ভোটের মৌসুম আসছে, 200-500 টাকায় দিয়ে বলবে যে অমুক প্রার্থীকে ভোট দেন। আপনাকে বুঝতে হবে কাফা বিল্লাহি শাহিদা, ভোট একটি সাক্ষী। আপনি যাকে নেতা নির্বাচন করছেন, সে যদি আপনি জানেন যে মাঝি এই পার থেকে আপনি একজন যাত্রী উঠলো, তাকে ওই পার করার দেওয়ার পরে উনি এই এলাকার আমানত রক্ষা করবেন না, টিআর, কাবিকা, বয়স্কা ভাতা, এগুলো জেলে কাট, জনগণ পাবে না, তাকে পার করানো ঠিক হবে? হবে না। তাই আগামীতে আসুন আমরা দ্বীপ জেলা ভোলায় এমন নেতা নির্বাচন করি যাকে কাছে পাওয়া যাবে, যার সাথে কথা বলা যাবে, যার সাথে দেখা করা যাবে। আর দ্বীপ জেলা ভোলার মানুষের 55 বছরের যে উন্নয়নের গল্প, এই উন্নয়নের গল্প আর শোনাবেন না। উন্নয়নশীল রাষ্ট্র তলে 20 বছরের বেশি সময় প্রয়োজন হয় না। উন্নয়নশীল রাষ্ট্র তলে প্রথম কাজ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমির যেসব প্রার্থী দিয়েছে, তাদের নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই, তাদের নামে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, তারা বাংলাদেশের ব্যাংকের টাকা লুটপাট করে নাই, তারা বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে কোনো বাড়ি করে নাই। সুতরাং এরকম পরীক্ষিত নেতাকেই নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যদি এমপি হই, তাহলে ভোলায় সর্বপ্রথম যে বরাদ্দ হবে, আপনাদের এই ভোলাবাসীকে নিয়ে সরকারি স্কুলের মাঠে আমি নাগরিক মতামত নিব, আপনাদেরকে নিয়ে আমি ভোলার উন্নয়ন করব। আপনারা যেভাবে পরামর্শ দিবেন আমি সেভাবে চলবো। আপনারা মা বোন সবাইকে দাওয়াত দিবেন, আমি এই এলাকার সন্তান,
আমার জন্ম ভোলার উকিলপাড়া। আপনারা যে এই যে আলীনগর দিয়ে যে উকিলপাড়ার সাথে যেতেন, আমি সেই প্রাইমারি চরজংলা প্রাইমারি স্কুলে আমার জীবনে প্রথম পড়াশোনা শুরু করেছি, যেটাকে ল্যাংরা স্কুল বলে। আপনাদের এই আলীনগরবাসী সবাইকে চিনি। আমার বাবা ঐতিহ্যবাহী ভোলা মোস্তফা লাইব্রেরি মোস্তফা ফেডারেশনের প্রতিষ্ঠাতা, যে বাংলা স্কুলে মরেছিল, আপনারা সবাই তাকে চিনেন। আমি তার সন্তান, আমি একজন আলেমের সন্তান। আমার শরীরে আমি হারাম ঢুকাতে চাই না। আমি এই জনগণের ন্যায্য অধিকারের মধ্যে আমি আমার শরীর, আমার সন্তানের এর মধ্যে আমি কোনো ভাগ দিব না। আমার যা কিছু উন্নয়ন, যা কিছু হবে, যা কিছু আপনাদের থাকবে, আমি 100% সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা বিশ্বাস থাকেন, একবার পরীক্ষা করেন। একজন আলেম যখন থাকে, একজন আলেম প্রার্থীকে ভোট যদি না দেন, তাহলে ইসলাম পরাজিত হবে, নবীজির আদর্শ পরাজিত হবে। 92% মুসলমানের দেশে আপনারা এটা কি চান? তাহলে আসুন, আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে, আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে, ভাই হিসাবে একটিবার আমাকে পরীক্ষা করুন, ইসলামকে পরীক্ষা করুন, আমাদেরকে দেখেন। যদি আমরা সফল হই, তাহলে আমরা আপনাদের কাছে আর আশা লাগবে না। আর যদি আমরা ব্যর্থ হই, আমরা আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না। অতএব প্রিয় আলীনগরবাসী, এই এলাকার সাথে আপনাদের আমার যে সম্পর্ক, আত্মার সম্পর্ক, এই যে আলীনগর মাদ্রাসার সাথে, এই ভোলাবাসীর সাথে, আপনারা ভোলার সন্তান মনে করে, স্থানীয় সন্তান মনে করে আমরা আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না, ভোট কিনতে পারবো না। আমরা গরিব, আপনারাও আজকে বঞ্চিত, অবহেলিত। সুতরাং এমন নেতাকে নির্বাচন করেন যে আপনাদের দুঃখ কষ্ট বুঝবে। তাই আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তাহলে